শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি শাওন দত্ত। শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিমান্ড শুনানিতে আদালতকে নুরুল হুদার পক্ষে জানানো হয়, ভোটে কারচুপি হওয়ার দায় তার নয়। রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিলেন কিনা আদালতের এমন প্রশ্নে নিশ্চুপ ছিলেন নুরুল হুদা। 10 দিনের রিমান্ড আবেদনের বিপরীতে তার 4 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর হয়। এদিকে একই কোর্ট জামিন আবেদন না মঞ্জুর করে সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে মব করে হেনস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করে এই ঘটনায় পুলিশের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্যদিকে দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে সাবেক সিইসিকে হেনস্থার ঘটনায় সরকারের নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান পরিবেশ উপদেষ্টা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে উত্তরার বাড়ি থেকে রোববার গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। তার আগে সেখানে মব সৃষ্টি ও হেনস্থার পরিবেশ সৃষ্টি করে একদল লোক। সোমবার সকালে গাজীপুরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কথা বলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনারের হেনস্থার বিষয়ে। জানান, নুরুল হুদাকে মব করে হেনস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশের উপস্থিতিতে এই ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওনারে যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থা গ্রহণযোগ্য না। আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে করা হচ্ছে। এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব। এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। সচিবালয়ে আরেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে লাঞ্ছিতের ঘটনায় নিন্দা জানিয়েছে সরকার। জানান, জড়িতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। আপনারা অলরেডি সরকারের একটা বক্তব্য দেখেছেন। সরকার একটা বিবৃতি দিয়ে কেবল নিন্দা জানায়নি, সরকার এই কথাটাও বলেছে যে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। একটু আগে দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন যে যারা এটার জন্য দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা তারা গ্রহণ করবে। সরকার মব সংস্কৃতি বন্ধের চেষ্টা করছে বলেও জানান সৈয়দা রেজওয়ানা হাসান। এটা প্রত্যেকেরই আসলে আত্মবিশ্লেষণের একটা জায়গা আছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি মব সংস্কৃতির বিরুদ্ধে। দলের কেউ এই ধরনের অপরাধে জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। টেলিফোনে গণমাধ্যমকে কথা জানান তিনি। বলেন, সাবেক সিইসির বিচার প্রক্রিয়া আইনগতভাবে পরিচালিত হবে। যুব সমাজের নেতৃত্ব, দলবদ্ধতা ও চাকরির মতো মৌলিক গুণাবলী গড়ে তোলার উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে বাংলাদেশ স্কাউটসের দেশব্যাপী কাব কার্নিভালের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। জাতীয় ঐক্য, সামাজিক মূল্যবোধে শাপলা কাব অ্যাওয়ার্ড গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যা সংস্কৃতি ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে সংহতি বৃদ্ধি করে বলেও মনে করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশ স্কাউটসের কাব কার্নিভালের উদ্বোধন ও শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। স্কাউটিং এর প্রতি আমার দুর্বলতা বলো, উৎসাহ বলো, সব জড়িয়ে আছে। বক্তব্যের শুরুতেই ডক্টর ইউনূস জুলাই গণ অভ্যুত্থানে স্কাউটসের 8 সদস্যদের আত্মাহুতির কথা স্মরণ করেন। এ সময় তিনি নিজের স্কাউটসের দিনগুলোর কথাও স্মৃতিচারণ করেন। 4 জন স্কাউট আত্মাহুতি দিল দেশের জন্য, দেশের মানুষের জন্য, নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য।
অন্তর্বর্তী সরকার প্রধান যুব সমাজের নেতৃত্ব, দলবদ্ধতা ও চাকরির মতো মৌলিক গুণাবলী গড়ে তুলতে কার্নিভালের মতো আয়োজনের উপর জোর দেন। বলেন, শাপলা কাব অ্যাওয়ার্ড সংস্কৃতি ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে সংহতি বৃদ্ধি করে। তোমার জীবনের দরজা খুলেছে এবং তোমার দায়িত্ব হলো আর অন্যদের দরজা খুলে দেওয়া, কারণ তুমি যে দরজা খুলে দেবে পরের জনের দায়িত্ব হলো দরজা আরো বড় করে খোলা। তুমি যদি না খোলো এই দরজা বন্ধ থেকেই যাবে। জাতি সংস্কার ও নৈতিক উন্নয়নে স্কাউটসদের মাধ্যমে সেবা ও দায়িত্ববোধ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন ডক্টর ইউনূস। আশা করি বর্তমান যে স্কাউটিং এর যে কর্মসূচি, এই এলিমেন্টগুলো, ওই দিকগুলো থাকবে, যাতে করে পৃথিবী আবিষ্কার করার, নিজেকে আবিষ্কার করার একটা সুযোগ তরুণরা পায়। সমাজ রাষ্ট্র বিনির্মাণে স্কাউট সদস্যদের ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের অভিযানের পর ইসরায়েলের হামলায় নিহত হয়েছে আইআরজিসির অন্তত 10 সদস্য। গেল 24 ঘণ্টায় এই হতাহত দেখেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আবারও হামলা হয়েছে ফোর্দো পরমাণু কেন্দ্রে। তেহরানের পূর্ব ও পশ্চিম অঞ্চলে বিমান হামলার টার্গেট হয় মিসাইল লঞ্চার, স্যাটেলাইট ব্যবস্থা ও সামরিক রাডার সাইট। বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে ইস্পাহান, পারান্থ, মালার্দ, তাবরিজ সহ কয়েকটি শহরে। নাজাফাবাদে একটি অ্যাম্বুলেন্সে ড্রোন হামলায় নিহত হয়েছে 3 জন। তেল আবিব বলছে 8টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে ইরান থেকে, এর মধ্যে অন্তত 4টি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। বিদ্যুৎহীন হয়ে পড়েছে অঞ্চলটির পুরো দক্ষিণ অংশ। এর পাশাপাশি আশদোদ, লাচিস শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে বলে জানায় তেল আবিব। নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেওয়া হয় বাসিন্দাদের। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোমবার মস্কোয় বৈঠক করেন দুই নেতা। ইরানের পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার পর রাশিয়া সফরে গেলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে আরাকচি পুতিনকে জানান, ইরানের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর তাঁর সরকার। সেই লক্ষ্যে যে কোনো ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে তেহরানের। অন্যদিকে পুতিন বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই অভিযান উস্কানিমূলক আগ্রাসন। ইরানি জনগণের পাশে রাশিয়া রয়েছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের হামলার পরই হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প কার্ড ছুড়ল ইরান। এমন পদক্ষেপ থেকে তেহরানকে ঠেকাতে চীনের দ্বারস্থ হয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানকে মানানোর অনুরোধ জানিয়েছে বেইজিংকে। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট বন্ধ হলে মারাত্মক অস্থিরতা তৈরি হবে তেল বাজারে, এমন শঙ্কা বিশ্লেষকদের। তবে ইরানের হরমুজ প্রণালী বন্ধ রাখার সক্ষমতা কতটুকু তা নিয়েও চলছে আলোচনা। ইরানকে এক প্রান্তে ওমান, অন্য প্রান্তে সংযুক্ত আরব আমিরাত থেকে বিচ্ছিন্ন করেছে হরমুজ প্রণালী। পারস্য উপসাগরকে যুক্ত করেছে ওমান উপসাগরের সাথে। জ্বালানি তেল পরিবহনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী। ইরান নিয়ন্ত্রিত এই জলপথ দিয়েই পারাপার হয় বিশ্বের 20% তেল, গড়ে দৈনিক 21 মিলিয়ন ব্যারেল। ইসরায়েলের সাথে চলমান সংঘাতের শুরুর দিকে হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছিল ইরান। দেশটির পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পরই সে হুঁশিয়ারি বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে তারা। এরই মধ্যে পেয়েছে পার্লামেন্টের অনুমোদন। যে কোনো সময় কার্যকর হতে পারে সিদ্ধান্ত জানিয়েছেন আইআরজিসি কমান্ডার ইসমাইল কাসারি। তবে প্রশ্ন হলো, কৌশলগত গুরুত্বপূর্ণ নৌরুট বন্ধের কতটুকু সক্ষমতা আছে ইরানের? ধারণার জন্য একটু ইতিহাস ঘেঁটে দেখা যাক। বেশ কয়েকবার চলাচল বাধাগ্রস্ত হলেও কখনো পুরোপুরি বন্ধ হয়নি হরমুজ প্রণালী। 80-র দশকে ইরান-ইরাক যুদ্ধের সময় উভয় দেশই হামলা চালিয়েছে একে অপরের জাহাজে। সৌদি আরব, কুয়েতের বাণিজ্যিক জাহাজ, এমনকি মার্কিন নৌবাহিনীর জাহাজকেও টার্গেট করেছে তেহরান। 1988 সালের দিকে জ্বালানি ট্যাঙ্কারের নিরাপত্তায় কুয়েতের অনুরোধে অঞ্চলটিতে নৌসেনা মোতায়েন করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। পরিচালনা করা হয় অপারেশন আর্নেস্ট ওয়েল। ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন নেভির হামলায় 290 জনের মৃত্যুর পর পাল্টে যায় পরিস্থিতি। এরপর জাহাজ জব্দ সহ বেশ কয়েকবার উত্তেজনা তৈরি হলেও গোলাগুলির মতো কিছু ঘটেনি।
এবারও যুক্তরাষ্ট্রকে শায়েস্তায় পারস্য উপসাগরের একমাত্র প্রবেশপথটি বন্ধের সিদ্ধান্ত নিলেও তা ইরানের জন্য হিতে বিপরীত হতে পারে বলে মনে করছে অনেকে। অঞ্চলটিতে আগে থেকেই মার্কিন নৌবাহিনী মোতায়েন থাকায় জাহাজ চলাচলে বাধা বা হামলা চালিয়ে কতটুকু সুবিধা করতে পারবে তেহরান তা নিয়ে সন্দেহ রয়েছে। এছাড়া নিজেদের তেল রফতানিও বাধাগ্রস্ত হবে। অবশ্য 1.5 বছর ধরে লোহিত সাগর ও আশপাশে হুতিদের হামলার জেরে তৈরি হওয়া পরিস্থিতির কথা মাথায় রাখছে যুক্তরাষ্ট্র। তাই হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত কপালে ভাঁজ ফেলেছে তাদের। আগেভাগেই ব্যবস্থা নিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। সুনামগঞ্জের দিরায়ে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের গোলাগুলিতে একজন নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে 5টি আগ্নেয়াস্ত্র, বুলেট প্রুফ জ্যাকেট সহ বিভিন্ন সরঞ্জাম। গতকাল থেকে আজ সকাল পর্যন্ত হাতিয়া গ্রামে অভিযান চালানো হয়। সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আধিপত্য বিস্তার নিয়ে গত 20 জুন দিরায়ের কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান যুবলীগ নেতা একরার হোসেনের লোকজনের সাথে একই ইউনিয়নের বিএনপি সভাপতি আতিকুর রহমানের অনুসারীদের মধ্যে গোলাগুলি হয়। এতে একজন গুলিবিদ্ধ হন। এছাড়াও একরার ও তার অনুসারীরা প্রায় এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে আসছিল। গতকাল সেনাবাহিনীর একটি টহল দল অস্ত্রধারীদের ধরতে হাতিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় একরার বাহিনীর সদস্যরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা জবাব দেয় সেনাবাহিনীও। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থলে একজনের মরদেহ পাওয়া যায়। তবে কার গুলিতে ওই ব্যক্তি মারা গেছে তা নিশ্চিত হওয়া যায়নি। পরে যৌথ বাহিনী এলাকায় তল্লাশি চালিয়ে 4 জনকে আটক করে। উদ্ধার করা হয় 5টি আগ্নেয়াস্ত্র, বুলেট, 6টি বুলেট প্রুফ জ্যাকেট, রামদা সহ বিভিন্ন সরঞ্জাম। 2018 সালের জাতীয় নির্বাচনে শতভাগ ভোট পড়েছে এমন কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের খুঁজছে দুর্নীতি দমন কমিশন দুদক। ভোট কারচুপির সাথে জড়িত এসব ব্যক্তিদের তথ্য পেতে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। দুপুরে ব্রিফিংয়ে এই তথ্য জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। বলেন, ইতিমধ্যে বেশ কিছু কর্মকর্তার নথিপত্র হাতে পেয়েছে তারা। একই সঙ্গে এই ভোটে অনিয়মের সঙ্গে জড়িতদের অবৈধ সম্পদও খোঁজা হচ্ছে। দুদক মহাপরিচালক জানান, চলতি বছরের জানুয়ারিতে 2018 সালে রাতের ভোটের অভিযোগের অনুসন্ধান শুরু করা হয়। এছাড়া 1 কোটি 8 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও 10 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা করার কথা জানায় দুদক। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অনেক ক্ষেত্রে তারা কিছু কিছু রেকর্ডপত্র পেয়েছেন, আরও যেসব তথ্যাদি প্রয়োজন সেই জন্য তারা কাজ করছেন। জেলা নির্বাচন অফিসগুলোতে অতিরিক্ত অর্থ লেনদেন ও সেবা গ্রহীতাদের হয়রানির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে রাজশাহী, পাবনা, ময়মনসিংহ সহ কয়েকটি জেলায় অনিয়ম দুর্নীতির প্রমাণ মিলেছে। বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে কয়েকটি জেলায় সকাল থেকে একযোগে অভিযান চালায় দুদক। অভিযোগ ছিল নতুন ভোটার আইডি তৈরি, ভোটার স্থানান্তর সহ বিভিন্ন কাজে আঞ্চলিক নির্বাচন অফিসে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। সত্যতা যাচাইয়ে মাঠে নেমেছে দুদক। রাজশাহী নির্বাচন অফিসে তদন্তে গিয়ে দুর্নীতির প্রমাণও মিলেছে। দুদক জানায়, আউটসোর্সিংয়ে যারা কাজ করে তারা নগদ টাকা নিয়ে কাজ করছে এমন 2টি অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। সেবা নিতে আসা ভুক্তভোগীদের কাছ থেকে 230 টাকা করে নেওয়া হয়, যদিও অভিযোগ অস্বীকার করেছে আউটসোর্সিং কর্মকর্তারা। নতুন এনআইডি করা, এনআইডি সংশোধন, ভোটার স্থানান্তর, এগুলোতে অনিয়ম হয়, সরকারি ফির অতিরিক্ত টাকা নেওয়া হয়। এই মর্মে অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি। অনলাইনে সেবা পেতে হয়রানির অভিযোগ পাবনাতেও। জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদকের আভিযানিক দল। সেখানেও মিলেছে সত্যতা। অধিকাংশ সেবা প্রার্থীগণ বলেছে যে এখানে তারা সেবা পেয়েছে। তার মধ্যে একজন সেবা প্রার্থী তিনি আমাদেরকে বলেছে যে যখন অনলাইনে আবেদন করা হয় এই আবেদনগুলো দীর্ঘ সময় পেন্ডিং থাকে। সেবা গ্রহীতাদের ভোগান্তি ও অনৈতিক লেনদেন তদন্তে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কার্যালয়েও অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। দুদকের সামনে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন সেবা প্রার্থীরা। মিলেছে অভিযোগের সত্যতাও। কয়েকজনকে জিজ্ঞাসাবাদে আমরা এখানে গ্রাহক সেবা ও হয়রানির প্রাথমিক সত্যতা পেয়েছি এবং এই সংক্রান্ত বিভিন্ন রেকর্ডপত্র আমরা এখান থেকে সরবরাহ করতেছি।
জামালপুরে জেলা নির্বাচন কার্যালয়েও হয় দুদকের অভিযান। ভোটার কার্ডের বিভিন্ন কাজে হয়রানি সহ ছিল বেশ কিছু অভিযোগ। কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদকের কর্মকর্তারা। এনআইডি কার্ডের অন্তর্ভুক্তকরণ, এনআইডি কার্ড সংশোধন, এনআইডি কার্ড স্থানান্তর, এই সংক্রান্ত যারা সেবা গ্রহীতা আসেন তাদেরকে হয়রানি করা হয়। এছাড়া বরিশাল, দিনাজপুর, পটুয়াখালী সহ বিভিন্ন জেলার নির্বাচন অফিসে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে কিছু অফিসে অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। গত 17 বছরে শিক্ষা ব্যবস্থায় যে পরিমাণ ক্ষতি হয়েছে তার হিসেব দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে রিসার্চ ফেয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শিক্ষা উপদেষ্টা। বক্তব্যকালে তিনি বলেন, শিক্ষকদের মধ্যে রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে, তবে সেই রাজনীতি বিশ্ববিদ্যালয়ের ভিতরে আনা যাবে না। অনুষ্ঠানে 70 জন শিক্ষককে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ও রিসার্চ অ্যাওয়ার্ড এবং 31 জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। গত 17 বছরে কিভাবে নিঃস্ব করা হয়েছে শিক্ষা ব্যবস্থাকে, কিভাবে দুমড়ে মুচড়ে নষ্ট করা হয়েছে, তার হিসাব যদি দিতে যাই দিনের পর দিন চলে যাবে। যাত্রাবাড়ী থানার সাজেদুর রহমান হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান ও শাহজাহান খানকে 2 দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। এছাড়া বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে 1 দিন ও রিয়ার অ্যাডমিরাল সোহাইলকে 3 দিনের রিমান্ড আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জুলাই আন্দোলনে ভিন্ন ভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক এমপি সারোয়ার জাহান বাদশাহ ও সাবেক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলামকে। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে অর্থ মদতদাতা ও পরিকল্পনাকারী হিসেবে ভূমিকা রেখেছেন আসামিরা। এছাড়া গণমাধ্যমে বিতর্কিত বক্তব্যের মাধ্যমে নেতাকর্মীদের উস্কে দেওয়ার অভিযোগও করেন তিনি। অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান এবং শাহজাহান খান, তার বিরুদ্ধে একটি হত্যা মামলায় রিমান্ড প্রার্থনা করা হয়। সেই মামলায় 5 দিনের রিমান্ড চাওয়া হয়। তার পক্ষে তাদের আইনজীবী ছিল, তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। নৌবাহিনীর একজন অ্যাডমিরাল, তিনিও ফ্যাসিস্ট হাসিনার একজন অন্যতম সহযোগী, তার বিরুদ্ধেও রিমান্ড প্রার্থনা করা হয়। 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় স্পষ্ট কোনো সিদ্ধান্ত না দেয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে ক্লাসে না ফেরার ঘোষণা দেন তারা। সচিবালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমানের সাথে বৈঠক শেষে এসব কথা জানান শিক্ষার্থীরা। বলেন, শিক্ষার্থীদের দাবির সাথে স্বাস্থ্য মন্ত্রণালয় একমত হলেও স্পষ্ট রোডম্যাপ দেয়া হয়নি। এ সময় ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হলের সহকারী প্রভোস্ট ডাক্তার শহীদুল ইসলাম আকন বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, হলগুলো বসবাসের অনুপযুক্ত, নতুন বাসা ভাড়া করে বা সরকারি কোনো ভবনে ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। সবার সিদ্ধান্তের ভিত্তিতে সমস্যার সমাধান হওয়া জরুরি বলে মনে করেন সহকারী প্রভোস্ট। আলোচনা হয়েছে, কিন্তু এখনো যেহেতু আমরা ক্লিয়ার রোডম্যাপ পাইনি এবং ক্লিয়ার ইনস্ট্রাকশন পাইনি কিভাবে কি হচ্ছে, সেহেতু আমরা এখনো ক্লাসে ফিরছি না। কিন্তু আমাদের যাতে একাডেমিক কার্যক্রম ব্যাহত না হয়, আমরা চাই দ্রুত এটা সমাধান হোক এবং আমরা দ্রুত ক্লাসে ফিরতে চাই এবং আমাদের এই নতুন যে আবাসন এবং বিকল্প আবাসন, এটার একটা দ্রুত ব্যবস্থা চাই। ছাত্রদের এই দাবির সাথে আসি, সবাই আমরা আসি, অচিরেই ঢাকা মেডিকেল কলেজ যেন তার ক্লাস শুরু করতে পারে। ইমিডিয়েট যে বাসস্থান দরকার সেটা হয়, একাডেমিক ভবন হয় এবং ভবিষ্যতে লং টার্ম যে তার সকল ছাত্রাবাস ভেঙে নতুন ছাত্রাবাস করতে হবে, সেটা যেন ধাপে ধাপে হয়। আসু যেন এর একটা সমস্যার সমাধান হয়। ভোটারবিহীন ও জবরদখলের নির্বাচনের কারণে দেশের পরিস্থিতি খারাপ হয়েছে, দেশ ত্যাগে বাধ্য হয়েছে আওয়ামী লীগ সরকার, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে কানাডীয় হাই কমিশনার অজিত সিং এর সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। জানান, জামাত সুষ্ঠু ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন চায়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশে স্থিতিশীলতা ও সুস্থ রাজনীতি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কানাডা সহ উন্নত দেশগুলো নির্বাচন সুষ্ঠু করতে অর্থ সহায়তা ও নির্বাচন পর্যবেক্ষণ করবে। একটা রাইটফুল গভর্নমেন্ট যাতে হতে পারে বাই দি রিপ্রেজেন্টেটিভ অফ দি পিপল, ট্রু রিপ্রেজেন্টেশন অফ দি পিপল।
এটা আমরা বলছি এবং অন্যরা এখানে এটাকে সিরিয়াসলি নিয়েছেন এবং বলছেন যে হ্যাঁ এসব ব্যাপারে আমরা শুধু বাংলাদেশের সাথে না, আরও যারা বাংলাদেশের ফ্রেন্ডস আছে ফরেনার, আমরা তাদের সাথে আলোচনা করব এবং সবটা মিলিয়ে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেটাকে নিশ্চিত করার জন্য বাংলাদেশের সাথে আমরা কাজ করব। রাষ্ট্রপতিকে শপথ কে পড়াবেন, স্পিকার না প্রধান বিচারপতি? এই বিষয়ে রুলের চূড়ান্ত শুনানি 7 জুলাই নির্ধারণ করেছেন হাইকোর্ট। আবেদনের প্রেক্ষিতে বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই দিন ধার্য করেন। এর আগে রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের স্পিকারের শপথ পাঠ করানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়। বিচার বিভাগের প্রধান হিসেবে প্রধান বিচারপতি যাতে রাষ্ট্রপতিকে শপথ পড়ান সেই নির্দেশনা চাওয়া হয় রিটে। পরে গত 11 মার্চ স্পিকার কর্তৃক রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানো কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। রুলে আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব সহ সংশ্লিষ্টদের 4 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়। সংবিধানের 4র্থ সংশোধনীর আগে প্রধান বিচারপতিকে শপথ পাঠ করাতেন রাষ্ট্রপতি আর রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাতেন প্রধান বিচারপতি। 4র্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির শপথ পাঠ করানোর বিধানে পরিবর্তন আনা হয়। এরপর রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার। মঙ্গলবারের মধ্যে চাকরিতে পুনর্বহাল সহ 3 দফা দাবি আদায়ে কোনো সিদ্ধান্ত না এলে ফের যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে চাকরিচ্যুত ও কারাগারে থাকা বিডিআর সদস্যদের স্বজনরা। দুপুরে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচির পর এই ঘোষণা দেন তারা। এদিন লং মার্চ টু যমুনা কর্মসূচির ঘোষণা দিলেও দুপুরের দিকে শাহবাগ মোড়ে জড়ো হন আন্দোলনকারীরা। পুলিশের বাধার মুখেও সেখানে অবস্থান নেয় ও এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে মিছিল বের করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। আগের বিচার যদি অক্ষুণ্ণই থাকে তাহলে এই স্বাধীন তদন্ত কমিশন কি তদন্ত করবে? আমরা যদি কোনো প্রকারের কোনো অপরাধ করে থাকি, আপনি যে স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছেন তাকে 2 ধারা দিয়ে তাদের হাতকে বেঁধে দিয়েছেন। বন্দী আছে, নির্দোষ, তাদেরকে মুক্তি দিতে হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদেরকে যদি আশানুরূপ কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা যমুনা অভিমুখে আমরা মার্চ করব। শরীয়তপুরের কীর্তিনাশা নদীর উপর নির্মাণাধীন ফুট ওভার ব্রিজের পিলারে বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়েছে একাংশ। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানায় সকালে নড়িয়ার পদ্মা নদী থেকে কীর্তিনাশা হয়ে শরীয়তপুর সদরে যাচ্ছিল বাল্কহেডটি। পথে কীর্তিনাশা নদীর উপর নির্মাণাধীন ফুট ওভার ব্রিজের পিলারে ধাক্কা লাগে। এ সময় ওভারব্রিজের বেশ কিছু অংশ বাল্কহেডের উপর আছড়ে পড়ে। পরবর্তীতে ব্রিজের ভাঙা অংশ নিয়েই কিছু দূর যাওয়ার পর ডুবে যায় বাল্কহেডটি। এর আগে গত বছরের 2 অক্টোবর একই ফুট ওভারব্রিজের পিলারে বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়ে অর্ধেক অংশ। এলজিইডি ঝুঁকিপূর্ণ ওভারব্রিজটি অপসারণ না করায় এমন ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। দুই জেলায় অভিযান চালিয়ে 3 ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা। রোববার রাতে লক্ষ্মীপুর সদর থানায় অভিযান চালিয়ে ডাকাতি এবং গণধর্ষণ মামলার আসামি সোহেল ও নূর করিমকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় শনিবার রাতে সদরের চর মনসা গ্রামের একটি বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে ঢোকে 6 জন। এ সময় অস্ত্রের মুখে এক ব্যক্তিকে বেঁধে তার স্ত্রীকে গণধর্ষণ করে তারা। পরে নগদ টাকা, স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। ডাকাত দলের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে সুন্দরবনে অস্ত্র, গোলা বারুদ সহ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজিএস স্বাধীন বাংলা নেভিগেশন কর্মকর্তা জানান, সকালে সুন্দরবনের শিবসা নদীর আর ভাওয়ানি খালে অভিযান চালায় কোস্টগার্ড বেজ মোংলা। এ সময় একটি 1 বন্দুক, 3 রাউন্ড তাজা কার্তুজ সহ ডাকাত করিম শরীফ বাহিনীর অন্যতম সহযোগী সোহেল হোসেন মিঠুকে আটক করে তারা। জীববৈচিত্র্য রক্ষায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। রোববার রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন জানায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হাওরের ওয়াচ টাওয়ার ও আশপাশের এলাকায় হাউসবোট নিয়ে আর যেতে পারবেন না দর্শনার্থীরা।
পরিবেশের ক্ষতি ঠেকাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে হাওরের অন্যান্য স্থানেও জেলা প্রশাসনের বিভিন্ন সময়ে দেওয়া নির্দেশনা পালনেও অনুরোধ করা হয়। মানা না হলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয় বিজ্ঞপ্তিতে। এদিকে প্রশাসনের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন হাউসবোট মালিকরা। তারা বলছেন, এতে হাওর ভালো থাকবে এবং পর্যটকরা নিরিবিলি পরিবেশে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। গত 1 বছর ধরে আমরা এই ব্যাপারটা নিয়েই আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি, আমাদের অ্যাসোসিয়েশন থেকে এবং পার্সোনালি আমরা বজরাদা হাউস বোট থেকেও ব্যাপারটা নিয়ে বেশি প্রেসারাইজ করেছি যে যাতে ওয়াচ টাওয়ার এবং তার আশেপাশের এলাকা একটু নিরিবিলি রাখার ব্যবস্থা করা। হাউস বোট গুলা যদি নির্দিষ্ট পরিমাণ দূরে থাকে, এই সংলগ্ন এরিয়া ওয়াচ টাওয়ার সংলগ্ন এরিয়াটা একদম খালি থাকবে। এই সৌন্দর্য উপভোগ করার জন্য যথাযথ সময় পাবে। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন লিটন দাস, নাইম শেখ ও শামীম হোসেন। বিপিএল ও ডিপিএলে ভালো পারফর্ম করার সুবাদেই 2 বছর পর জাতীয় দলে ডাক পেলেন নাইম শেখ। এছাড়াও দলে আছেন তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, নাজমুল হাসান শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ। আগামী 2 জুলাই প্রথম, 5 জুলাই দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে 8 জুলাই। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 3টায়। যেখানে কোনো একজন ওপেনারের কোনো ঘাটতি হলে, স্পেশালি একদিনের ক্রিকেট যেখানে অ্যাগ্রেশন আছে, তখন ন্যাচারালি আমাদের আরেকজন বিকল্প ওপেনারের কথা চিন্তা করা হয়। ইউজুয়ালি মোস্ট অফ দ্য টুরেই 3টা ওপেনার সাধারণত থাকে। দ্বিতীয় টেস্টের অনুশীলনে আঙুলে চোট পেয়েছেন নাজমুল শান্ত। গণমাধ্যমে মুখোমুখি হয়ে এড়িয়ে গেলেন অধিনায়কত্ব ইস্যু। কলম্বোতে দ্বিতীয় টেস্টের আগে এদিন প্রথমবার সিংহলী স্পোর্টস ক্লাবে নিজেদের ঝালিয়ে নেন মুশফিক, তাইজুলরা। সুস্থ হয়ে অনুশীলনে যোগ দিয়েছেন প্রথম টেস্ট না খেলা মিরাজ। অনুশীলনের শুরুতেই বাংলাদেশ অধিনায়কের আঙুলে চোট। আইস্পটে আঙুল ডুবিয়ে হেড কোচের সাথে গেলেন উইকেট দেখতে। পিচে বসে পরখ করে নিলেন কলম্বো টেস্টের উইকেট। সেই ব্যথায় প্রথম দিনের অনুশীলনটা বসে থেকেই কাটাতে হয়েছে নাজমুল শান্তকে। খালি চোখে দেখে মনেই হয়েছে বেশ ব্যথা পেয়েছেন শান্ত। তবে এসব ছাপিয়ে আলোচনার মূলে আবারও অধিনায়কত্ব ইস্যু। যদিও টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়বেন কিনা এমন প্রশ্ন এড়িয়ে গেলেন টাইগার অধিনায়ক। আলোচনা তো এই টেস্টের আগে থেকেই আলোচনা হতে থাক। আমি এই বিষয়ে এই মুহূর্তে কোনো কমেন্ট করতে চাই না, কারণ 2 দিন পরে টেস্ট ম্যাচটা ভালোভাবে খেলতে চাই, টেস্ট ম্যাচটাতে ভালোভাবে কন্ট্রিবিউট করতে চাই অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে, অ্যাজ এ ব্যাটার হিসেবে। বাট এই মুহূর্তে আলোচনার জায়গায় থাকে। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও ভালো খেলার প্রত্যাশা টাইগার অধিনায়কের। আমি যেটা বলতে চাই, এই ড্রেসিং রুমে এতটুকু আমি সিওরিটি দিতে পারি যে এই ড্রেসিং রুমে কেউ পার্সোনাল মাইলস্টোনের জন্য কেউ খেলে না। মুশফিক ভাই এত বছর ধরে ক্রিকেট খেলেছেন, ওই 1 রান নিয়ে আমার মনে হয় না উনি অনেক বড় কিছু অ্যাচিভ করে ফেলতেন। শ্রীলঙ্কার সাথে আমাদের দারুণ কোনো মুহূর্ত খুব বেশি নাই। সো এরকম একটা টেস্টে আমরা ড্র করতে পেরেছি, ডমিনেট করে ড্র করতে পেরেছি, এটা একটা ভালো অ্যাচিভমেন্ট ছিল। সো ওভারঅল আমার মনে হয় যে লাস্ট টেস্ট ম্যাচটা আমরা ভালোভাবে খেলতে পেরেছি। আশা করবো এই টেস্ট ম্যাচটা ভালোভাবে হবে। চোটের কারণে ব্যাট হাতে শান্তর দেখা না মিললেও এদিন অনুশীলন করেছে বাকিরা। ক্যামেরায় ফ্রেমবন্দি হয়েছেন অসুস্থতার কারণে প্রথম টেস্টে না থাকা মেহেদী হাসান মিরাজ। পূর্ণ ফিট হয়ে নেমেছেন দ্বিতীয় টেস্টের অনুশীলনে। স্পিনারদের নিয়ে ইনডোরে আলাদা করে কাজ করেছেন কোচ সালাউদ্দিন। মুশতাক আহমেদ না থাকায় মিরাজ, তাইজুল, নাইম হাসানদের দিকে তীক্ষ্ণ নজর ছিল দলের সহকারী কোচের। অপরদিকে মূল মাঠে নাহিদ রানাকে নিয়ে আলাদা করে কাজ করেছেন পেস বোলিং কোচ শন টেট। সব মিলে দ্বিতীয় টেস্টের আগে প্রথম দিনের অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন সবাই। মঙ্গলবারে শেষ অনুশীলনের পর্যায়ে আবারও মাঠের লড়াইয়ে নামতে হবে টাইগারদের। দ্বিতীয় টেস্টের আগে আরও একবার আলোচনায় শান্তর অধিনায়কত্ব ইস্যু। যদিও সেই ইস্যু ছাপিয়ে কলম্বো টেস্টেই নজর টাইগার অধিনায়কের। প্রথমবারের মতো সিংহলীজ স্পোর্টস ক্লাবে অনুশীলন করেছে বাংলাদেশ দল। গল টেস্টের ফলাফল ছাপিয়ে নিশ্চয়ই এই টেস্টে আরো ভালো করার প্রত্যয় থাকবে টাইগারদের। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিংহলীজ স্পোর্টস ক্লাব, কলম্বো, শ্রীলঙ্কা।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বিবাদে জড়ালেন ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতরা। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান করেছিল তেহরান। অধিবেশনে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় একে অপরকে দোষারোপ করে সব পক্ষ। মধ্যপ্রাচ্যে অবিলম্বে ও শর্তহীন যুদ্ধবিরতি চেয়ে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে রাশিয়া, চীন ও পাকিস্তান। ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের অনুরোধ জানিয়েছিল ইরান। সিকিউরিটি কাউন্সিলকে লেখা চিঠিতে মার্কিন হামলাকে স্পষ্ট ও অবৈধ আগ্রাসনের ঘটনা আখ্যা দেয় তেহরান। বৈঠক চলাকালে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে জাতিসংঘে নিযুক্ত ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতরা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এনটিপি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছেন ইরানের প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সব অভিযোগ মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তারা নন প্রলিফারেশন ট্রিটি বা এনটিপিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। উন্নয়নমূলক কাজে পরমাণু কর্মসূচি চালানোর কথা বলা হয়েছিল চুক্তিতে, ইরান তাই করেছিল, কিন্তু যুক্তরাষ্ট্র এই চুক্তিকে হামলার অজুহাত হিসেবে ব্যবহার করেছে। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের শান্তিপূর্ণ আলোচনার মাঝে ইরানি সমস্যার সৃষ্টি করেছে বলে পাল্টা দোষারোপ করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ডরোথি ক্যামেল শিয়া। অধিবেশনে ইরানের পরমাণু কর্মসূচিকে পুরোপুরি বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। ইরান এই আলোচনাকে কখনোই সফল করতে চায়নি। স্পষ্ট করে বলতে চাই, ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। এটা চূড়ান্ত সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের স্বার্থ ও নিরাপত্তার ব্যাঘাত ঘটাতে ইরানের উদ্দেশ্যকে সফল হতে দেয়া যাবে না। এদিকে আলোচনায় সময় ক্ষেপণ করে ইরান সবার দৃষ্টি অন্যদিকে ফেরাতে চেয়েছিল বলে অভিযোগ করেন ইসরায়েলি প্রতিনিধি। বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে তা হবে সারা বিশ্বের জন্য হুমকি। যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে সমস্যা নিরসনের অনেক চেষ্টা করছিল, কিন্তু ইরানের অন্য পরিকল্পনা ছিল। সময় ক্ষেপণ করে সেই সুযোগে পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে চেয়েছিল। মধ্যপ্রাচ্যে অবিলম্বে ও শর্তহীন যুদ্ধবিরতি চেয়ে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে রাশিয়া, চীন ও পাকিস্তান। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 6 জনে। বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে সর্বশেষ মারা যাওয়া 2 জন হলেন 95 বছর বয়সী কাজী আব্দুল আওয়াল এবং 95 বছর বয়সী রাবেয়া খাতুন। আগে থেকে তারা নিউমোনিয়া, পরবর্তীতে ফুসফুসের প্রদাহজনিত জটিলতায় ভুগছিলেন বলে জানান চিকিৎসকরা। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে গত 24 ঘন্টায় চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 4 জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 78 জনে। পরিবেশগত ছাড়পত্র না থাকায় সাভারে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। দুপুরে উপজেলার শিমুলিয়া ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। জানান, দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণ করে টায়ার পুড়িয়ে তেল তৈরি, পুরাতন ব্যাটারি থেকে সীসা তৈরি করে আসছিল কারখানা দুটি। তাদের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও নেই। এ সময় সীসা তৈরির কারখানাটি গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া টায়ার পোড়ানো কারখানাকে 2 লাখ টাকা জরিমানা এবং বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আবারও 3 ঘন্টা কলম বিরতি পালন করলেন চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তা কর্মচারীরা। ফলে ব্যাহত হয় আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন ও রাজস্ব আদায় কার্যক্রম। কয়েকদিন পরপর এমন কর্মসূচিতে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। এতে আমদানি পণ্য খালাস ব্যাহত এবং বন্দরে কন্টেইনার জট সৃষ্টি হচ্ছে বলে বলছেন তারা। মাঝখানে কয়েকদিন বিরতির পর আবার সোমবার সকাল 9টা থেকে কলম বিরতি শুরু করেন চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তা কর্মচারীরা। চলে দুপুর 12টা পর্যন্ত। এনবিআর বিলুপ্ত করে 2টি পৃথক বিভাগ করার প্রতিবাদে এই কর্মসূচির কারণে ব্যাহত হয় শুল্কায়ন ও রাজস্ব আদায় কার্যক্রম। বিপাকে পড়েন আমদানিকারকের নিযুক্ত C&F এজেন্টরা। কর্মবিরতি করতে 12টা পর্যন্ত না, 3টা পর্যন্ত আসবে না, 5টা পর্যন্ত, এরপর আসি আবার 4টা পরে চলে যাবে। কাজটা আমাদের যদিও সকাল থেকে হয়ে যেত, আমার আজকে একটা ডকুমেন্টটা প্রসেসিং শেষ করে শিপিং এজেন্টদের ডিউ নিয়ে এটা ডেলিভারি প্রসেসিং করা যেত। সামথিং কিছু কাজ করতে করতে দেখা যাবে যে 5টা বেজে গেছে, 5টার পরে স্যার তো উঠে যাবে, কাস্টমার অফিসাররা সব উঠে যাবে, তখন আর কাজ হবে না। 3 ঘন্টা কলম বিরতির সময় কাস্টমসে কোনো বিল অফ এন্ট্রি দাখিল করা যায়নি। শুল্কায়নও বন্ধ থাকায় আটকে পড়ে অনেক পণ্য চালান।
দ্রুতভাবে সরকারকে সমাধানে যাওয়ার জন্য আমরা দাবি করব এবং কলম বিরতি যাতে অব্যাহত না থাকে এবং দ্রুতভাবে এর সমাধানের জন্য আমরা তাগিদ দিচ্ছি। এমনিতে ঈদে 10 দিন ছুটির কারণে চট্টগ্রাম বন্দরে সৃষ্ট কন্টেইনার জট কাটেনি এখনো। তার উপর কলম বিরতির কারণে শুল্কায়ন ব্যাহত হওয়ায় আটকা পড়া চালানের জন্য জরিমানা গুনতে হচ্ছে আমদানিকারকদের। ক্ষতি হচ্ছে, যেমন বন্দর বসে আছে, কাজ হচ্ছে না, আমরা বসে আছি। আমরা কি ওদের তো সরকারি অফিসার, আমরা কি ওদের চাপ দিতে পারবো? এটা তো জনসাধারণের গায়ে পড়তেছে, কারণ আমদানিকারক তো নিয়ে এটা ভোক্তা পর্যায়ে সরবরাহ করবে, সেগুলো তো অটোমেটিকলি জনগণের কাঁধের উপর এসে পড়তেছে। ক্ষতিগ্রস্তটা সকল কনজিউমার আইটেম জনগণের উপরে যেয়ে পড়ছে, কারণ আমি ইম্পোর্ট করেছি, আমার কস্টিং প্লাস করেই তো আপনার কাছে আমি বিক্রি করব। চট্টগ্রাম কাস্টম হাউসে গড়ে প্রতিদিন প্রায় 7,000-এর বেশি বিল অব এন্ট্রি ও বিল অব এক্সপোর্ট দাখিল হয়। কর্মবিরতির কারণে তা অর্ধেকে নেমে আসে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। তুচ্ছ ঘটনা নিয়ে মুন্সিগঞ্জে 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত 30 জন, এর মধ্যে 6 জন টেটাবিদ্ধ হয়ে গুরুতর জখম। দুপুরে মোল্লাকান্দি ও খাসমহল গ্রামের বাসিন্দারা বালুচর বাজারের চৌরাস্তায় সংঘর্ষে জড়ায়। স্থানীয়রা জানায় অটোরিকশা গ্যারেজের বকেয়া বিদ্যুৎ বিল নিয়ে মোল্লাকান্দি গ্রামের শাহিন ব্যাপারীর সাথে বিদ্যুৎ অফিসের কর্মকর্তার বাগবিতণ্ডা হয়। এই ঘটনায় খাসমহল বালুচরের সুলতান সর্দার বিদ্যুৎ অফিসের কর্মকর্তার পক্ষ নিলে শাহিন ও সুলতানের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে 2 গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাঙচুর করা হয় 10টি দোকান। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি, ফ্ল্যাট জবরদখল ও নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক নারী ও তার পরিবার। সোমবার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্র্যাবের মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী নিশাত জাহান। জানান সামিউন বাসির ও হুমায়ুন সবির সম্পর্কে তার 2 চাচা। তাদের রাজধানীর নাখালপাড়ায় পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ করেন ভুক্তভোগী নারী। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আমানুল্লাহ আমানের সহযোগী ছিলেন ভুক্তভোগীর চাচা। 5 আগস্টের পর তারা পালিয়ে গেলেও স্থানীয় বিএনপি নেতাদের হাত ধরে ফিরেছেন এলাকায়। তারপর থেকেই হুমকি ধামকি দিয়ে আসছে তাদের। গণপরিবহনে নারীদের যৌন হয়রানি প্রতিরোধে হেল্প অ্যাপ বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাবে। সকালে রাজধানীর ইউল্যাব ক্যাম্পাসে সুইস বাংলাদেশ ফাউন্ডেশন ও ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের আয়োজনে এই কর্মশালায় অ্যাপের ব্যবহার, স্বেচ্ছাসেবীদের ভূমিকা এবং নারী নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। হেল্প অ্যাপটি ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রি প্রেস আনলিমিটেডের অর্থায়নে পরিচালিত একটি প্রকল্প, যা ভুক্তভোগীদের তাৎক্ষণিক সহায়তা পেতে সহায়তা করে। এই অ্যাপের মাধ্যমে ভুক্তভোগী নারী বা প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিকভাবে যৌন হয়রানির ঘটনা রিপোর্ট করতে পারবেন এবং নিকটস্থ থানা বা স্বেচ্ছাসেবীদের সহায়তা পেতে পারবেন। কর্মশালায় বক্তারা নারী নিরাপত্তা নিশ্চিতে সম্মিলিত সামাজিক সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।